ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, আত্মঘাতী হামলা ও গুলিতে 2 জঙ্গি নিহত, 3 পুলিশ কর্মকর্তা আহত, আর একটি বাড়ি ঘিরে চলছে অভিযান। দেশব্যাপী সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। জাতীয় পার্টি নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিলেন এরশাদ, নাম সম্মিলিত জাতীয় জোট। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটির বাসিন্দারা, অবৈধভাবে খাল দখলই কারণ, মোকাবেলায় প্রস্তুত দাবি নগর কর্তৃপক্ষের। এবং আমদানি শুল্ক বাড়ানো আর বন্যার কারণে বেড়েছে চালের দাম, দাবি ব্যবসায়ীদের। সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা সরকারের, পুরোপুরি তুলে না নেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। ঝিনাইদহের মহেশপুরের বজ্রাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে 1 জঙ্গি ও গুলিতে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের 3 কর্মকর্তা। পুলিশ জানায়, মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের হঠাৎ পাড়ায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে 1 জঙ্গি নিহত হয়। এ সময় তাৎক্ষণিক পুলিশ গুলি ছুড়লে অপর 1 জঙ্গি নিহত হয়। আহত হন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম এবং পুলিশের এসআই মুহসিন ও মুজিবুর রহমান। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম ছাড়াও আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মধ্যে। এদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। লোটাস, শুনতে পাচ্ছি। এখন জঙ্গি আস্তানায় যে অভিযান চলছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে অভিযান এনারা শুরু করে। তো এখানে 11:50-এর সময় খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ ঘটনাস্থলে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানের বিস্তারিত জানাবেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত 144 ধারা জারি আছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঢাকা থেকে রওনা দিয়েছে। এলে ঘটনাস্থলে এবং যেই স্পটটা সেই স্পটে যাবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে গত রাত 3টা থেকে এই মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের হঠাৎ পাই একটা বাড়ি ঘিরে রাখে। সকালে সেখানে অভিযান চালাতে গেলে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ করে, ঘটনাস্থলে 1 জন মারা যায় এবং পুলিশের গুলিতে আর 1 জন নিহত হয়। নিহতদের মধ্যে 2 জনের বয়স 25 থেকে 30-এর মধ্যে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে স্থানীয় একজন স্থানীয় একটি সমিলে কাজ করতে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ জঙ্গি আস্তানার অভিযান সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছিলেন প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। দেশব্যাপী চলমান সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন, দাবি মেনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়া না হলে আন্দোলনে যাবেন তারা। এ লক্ষ্যে ভিশন 2030 সম্পর্কে নেতাকর্মীদের অবহিত করার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক অবস্থাও নতুন করে পর্যবেক্ষণ করছে দলটি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছর ষষ্ঠ জাতীয় কাউন্সিলেই বিএনপির ভিশন 2030-র একটি প্রাথমিক ধারণা দিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গবেষণা ও পরামর্শের ভিত্তিতে 1 বছরের ব্যবধানে সেই ধারণাকে একটি বিস্তৃত কর্মপরিকল্পনায় রূপান্তর করেছে বিএনপি। ভিশন 2030-র বিষয়বস্তু নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দেশব্যাপী সাংগঠনিক সফর করছেন দলের শীর্ষ নেতারা। পাশাপাশি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড কিভাবে চলবে, আন্দোলন কিভাবে সংগঠিত করা হবে, এই সফরে নেতাকর্মীদের তা অবহিত করা হচ্ছে বলে জানালেন এই দায়িত্বশীল নেতা। গণতান্ত্রিক ঘাটতির কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার আমাদের যে প্রক্রিয়া, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা আমাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরছি।
সাংগঠনিক সফরের মাধ্যমে শুধু নেতাকর্মীদের মাঝে নয়, ভিন্ন উপায়ে জনগণের সামনেও ভিশন 2030-র উদ্দেশ্য তুলে ধরতে চায় বিএনপি। এ লক্ষ্যে আগামী 10ই মে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া। দেশের জনগণকে জানতে হবে বিএনপির তাদেরকে নিয়ে কি ভাবনা, তাদেরকে নিয়ে পরিকল্পনাটা, এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সামনে ভিশন 2030 উপস্থাপনা করবে। দলের এই ভাইস চেয়ারম্যান জানালেন, তৃণমূলের সংগঠনের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আমরা নির্বাচনকালীন সময় সরকারের রূপরেখা দেব, যে সরকার নির্বাচনকালীন সময় নির্বাচন পরিচালনা করবে। সাংগঠনিক সফরের পরেই আমি বিশ্বাস করি নেত্রী বেগম খালেদা জিয়া জনসমক্ষে সেটা প্রকাশ করবেন। দাবি না মানলে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনার কথা বললেন তিনি। সেই সরকার যদি সেই যৌক্তিক দাবিগুলো যদি মেনে না নেয়, তা অবশ্যই আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ বিএনপির জন্য থাকবে না। একতরফা নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করতে চায় বলেও জানালেন শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুধু উন্নয়নমূলক কাজ করলেই হবে না, যথার্থ প্রচারের মাধ্যমে জনগণের কাছে তা তুলে ধরতে গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয় শীর্ষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিএনপি ঘোষিত ভিশন 2030-কে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বিরোধী যে শক্তি কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তারা পাকিস্তানপন্থী। তারা 75-এর আগে থেকেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রচার চালিয়ে গেছে। 111-এর সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রচার চালিয়ে গেছে। দুর্নীতি করেছে বিএনপি, সন্ত্রাস করেছে জামাত, তারা দুই দল করে আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রচার চালিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি, পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়েছি, তারপরেও ব্যর্থ হয়েছে। অপপ্রচার শুধু কাজ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে যে আমরা কি করছি তোমাদের জন্য। লোক দেখানো আরেকটা ভিশনের কথা শুনতে পাচ্ছি, সেটা নাকি ভিশন 2030। এর লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে হাওয়া ভবনের মতো আরেকটা খাওয়া ভবনের ভিশন। এটাকে আমি বলবো একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জোটের ঘোষণা দেন। এ সময় এরশাদ জানান, আওয়ামী লীগের সঙ্গে জোটে ছিলেন কিন্তু এখন নেই। নতুন জোটের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগের সঙ্গে তারা থাকবেন কিনা। এ জোটের মুখপাত্র হিসেবে রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেছেন এরশাদ। জোটের রাজনীতির মাধ্যমে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য স্থাপনের সুযোগ থাকে। সংঘাতের রাজনীতির বিপরীতে সম্প্রীতি রাজনীতি প্রবর্তন করতে পারে। যে সকল দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যে সকল দল নিবন্ধন যেটা আবেদন করেছে নিবন্ধিত অপেক্ষাতে তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে আমরা শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করেছি। আমরা মহাজোটে ছিলাম, এখন সেই মহাজোটে আমরা নাই। তবে ভবিষ্যৎ রাজনীতি কি হবে এখন বলা মুশকিল, অনেক কিছু ঘটতে পারে। রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। সময় সংবাদে আরো থাকছে, অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। 4 জেলার চাষাবাদ ব্যাহত, বাজেট স্বল্পতা ও জনবল সংকটের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। আসন্ন বর্ষা মৌসুমে মৌসুম নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা তাদের। খাল দখল ও ভরাট হয়ে যাওয়াই এর কারণ বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি রয়েছে তাদের। 2 সিটি কর্পোরেশন এলাকায় বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্ট করেছেন মিজানুর রহমান কবির। আজ দেখুন প্রথম পর্ব।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা বৃহত্তর মিরপুরের পল্লবী এলাকার দৃশ্য এটি। বৃষ্টি শেষ হওয়ার দুদিন পরেও মূল সড়ক থেকে পানি সরেনি। সবচেয়ে উঁচু এলাকা মিরপুরের মধ্যে এখনো দেখেন এই রাস্তার উপরে পানির এই অবস্থা। আরো বৃষ্টি আসলে যে কি অবস্থা হবে। এইভাবে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে, মানে বর্ষায় তো আরো সমস্যা হবে, এজন্য খুবই আতঙ্কে আছি। অধিবাসীরা জানান তুরাগ সহ মিরপুরের অনেকগুলো বড় ও শাখা খাল ভরাট হয়ে অস্তিত্ব হারিয়েছে অনেক আগেই। স্থানীয় সংসদ সদস্য দাবি করেন 2011 সাল থেকে কয়েকবার খাল খননের পদক্ষেপ ও জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি। তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই আমলে ইস্টার্ন হাউজিং এর এই পুরো খালটাই বুঝে দেওয়ার কথা ছিল আপনার ওয়াসাকে, কিন্তু আজও পর্যন্ত বুঝাইতে পারে নাই। এখানে 3-4টা খাল, আজও পর্যন্ত একটা খালি আমরা বের করতে পারিনি। আমার কথা হলো যে ইস্টার্ন হাউজিং এর ব্যবসার নামে এর পিছনে কে আছে? ঢাকা ওয়াসার দাবি বারবার খাল পরিষ্কার করেও বর্জ্যমুক্ত করা সম্ভব হচ্ছে না। আবাসন প্রতিষ্ঠানের দ্বারা বেদখল করা খালগুলো উদ্ধারে বর্ষার আগেই যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। নিম্নাঞ্চলগুলোকে ভরাট করা হয়েছে, যে সমস্ত কারণে এই জলজটটা যেতে যথেষ্ট সময় লাগে। উত্তরের মেয়র মহাদয় সহ আমরা একটা মিটিং করেছি এবং আমরা তৎক্ষণাৎ তাদেরকে চিঠি দিয়েছি, খোঁজ নেব যে এখনো ডেডলাইনের মধ্যে করেনি কেন, যত তাড়াতাড়ি পারবো করিয়ে নেব। নগর কর্তৃপক্ষ জানান ঢাকা উত্তরের বেশিরভাগ এলাকাতেই ড্রেন তৈরি ও পরিষ্কার করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ওয়াসা সহ অন্যান্য সেবা সংস্থার সাথে সমন্বয় করে বর্ষাকালীন প্রস্তুতি রয়েছে। এবার নতুন করে যে সংস্কার কাজগুলো এবং নির্মাণ পুনর্নির্মাণের কাজ হচ্ছে, ফলে অবস্থার বেশ কিছুটা উন্নতি হবে বলে আমরা আশা করছি। খালগুলো পুরোপুরি সংস্কার না করে কেবল নতুন ড্রেনের উপর ভরসা করে কতটা সফল হবে ওয়াসা ও সিটি কর্পোরেশন, সে ব্যাপারে অনেকটাই সন্দিহান স্থানীয় জনগণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ফুড সিস্টেম এবং নিউট্রিশন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে, ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের খাদ্য, পুষ্টি, নিরাপত্তার জীবন মান উন্নয়ন করতে বদ্ধপরিকর। সে নীতি ও লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নীরবভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতার দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করে আমরা দুর্বার গতিতে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। একজন মার তার পুষ্টির জন্যে সন্তান যখন তার গর্ভে আসে তখন তার যেমন পুষ্টির প্রয়োজন, তার সন্তানেরও পুষ্টির প্রয়োজন। সেই লক্ষ্যে কিন্তু তিনি মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন। পুষ্টিকর খাদ্য নিশ্চয়তার জন্য যা যা করার, আমাদের সেফ ফুড অ্যাক্ট হয়েছে, সেফ ফুড অথরিটি হয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এই যা কিছু করার আমরা কিন্তু সবকিছুই করছি এবং আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যাতে পুষ্টিকর খাদ্য পায় এবং তারা যাতে সুখী সমৃদ্ধশালী দেশের নাগরিক হিসাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেই লক্ষ্যে কিন্তু আমাদের কর্মসূচি এবং আমরা কাজ করে যাচ্ছি। আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করার পর থেকেই বাড়ছে চালের দাম। আর সাম্প্রতিক অতিবৃষ্টি ও অকাল বন্যাকে পুঁজি করে বাজার এখন অস্থির। এ অবস্থায় চাল আমদানিতে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে মন্ত্রণালয়। তবে অর্থনীতিবিদরা শুল্ক পুরোপুরি তুলে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। মিল মালিকরা যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারির দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেশ কয়েক বছর ধরে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তবে অভ্যন্তরীণ বাজারে চালের দামের ওপর এখনো রয়েছে আমদানির প্রভাব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চাল আমদানিতে শুল্ক 10 থেকে বাড়িয়ে 25% করার পর থেকে লাগাতার বাড়ছে চালের দর। গেল এক বছরে প্রায় 13 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মোটা চালের দাম। মিনিকেট পারিজা নাজিরশাইল চালের দামও কেজি প্রতি বেড়েছে প্রায় 8 থেকে 10 টাকা। এরই মধ্যে অকাল বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা বলছেন তার নেতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। ব্যাপক আকারে একটা ক্ষতি হয়েছে বিল এলাকায়। সেই হিসাবে মোটা চালের একটু তো এফেক্ট হবেই, কারণ এটা তো 2-1 টনের ব্যাপার না। ধান যেটা অল্প অল্প কিছু পাচ্ছে সেটা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব না। বাইরে থেকে যদি আমদানি না হয় তাহলে চাহিদা পূরণ করা এই বছর সম্ভব আমি মনে করি না। নিয়মিত চাহিদার সঙ্গে সামাজিক নিরাপত্তামূলক সরকারি কার্যক্রম বাড়ায় এপ্রিল মাস শেষে সরকারি গুদামেও চালের মজুত কমেছে অর্ধেক। মন্ত্রণালয় থেকে চাল আমদানিতে শুল্ক সাময়িক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তবে কৃষকের স্বার্থ বিবেচনায় শুল্ক পুরোপুরি প্রত্যাহার না করে তা কমানোর পক্ষে মত অর্থনীতিবিদদের। ট্যারিফের ফলে আমদানি কমে গেছে,
আমদানি কমার ফলে দাম বেড়েছে। 10 অন্তত সেই পর্যায়ে যদি নিয়ে আসে, কারণ এটা আমদানি রেসপন্সের উপর নির্ভর করবে যে আপনি যদি যা ছিল সেখানে ফিরে যান, তারপরে আমদানি মূল্যের পরিস্থিতি দেখে ফার্দার কি করতে হবে সেটা চিন্তা ভাবনা করা যেতে পারে। চালের বাজার যেন সিন্ডিকেটের হাতে বন্দী না থাকে সেদিকে সতর্ক থাকার দাবি আড়তদারদের। 2-3 জন লোক যদি বলে যে না আজকে বাজার 10 টাকা, ঠিক 10 টাকাই থাকবে, এরা যদি বলে 20 টাকা 20 টাকাই থাকবে, ওরা যা বলে তাই, এটা সরকার দেখা উচিত। মন্ত্রণালয়ের তথ্য মতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেল মার্চের তুলনায় এপ্রিলের শেষ ভাগে চালের আমদানি বেড়েছে 111% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা সহ 4 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে সময় সংবাদে আরো থাকছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। ইমেল হ্যাকিং এর ঘটনা তদন্তের আশ্বাস বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের। নিরাপত্তা সহ 4 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে 16 ঘণ্টা পর এ কর্মবিরতি সকালে প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে গতকাল সন্ধ্যা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। তাদের এই দাবিগুলোর খুব অল্প সময়ের মধ্যে পূরণ করব এবং তাদের সঙ্গে মন্ত্রী মহোদয়ের আলাপ করে দিয়েছি এবং মন্ত্রী মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে আজকে কর্মবিরতি প্রত্যাহার করছে। আমাদের দৃঢ় আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের যে ধর্মঘট কর্মবিরতি আমরা এখন থেকে প্রত্যাহার করতেছি এবং যত ইন্টার্ন চিকিৎসক আছে আমাদের সবাইকে এখন থেকেই কাজে যোগদান। সড়ক ও জলপথে সশস্ত্র সন্ত্রাসী হামলা বন্ধ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার দাবিতে রাঙ্গামাটিতে জেলা বাস ট্রাক মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে রাঙ্গামাটি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এছাড়া বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল। ধর্মঘটের কারণে জেলার সব রুটে নৌযান চলাচলও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার অধিবাসী সহ পর্যটকরা। অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। বেশিরভাগ খালি পরিণত হয়েছে সরু ড্রেনে। এতে ব্যাহত হচ্ছে কুষ্টিয়া সহ 4 জেলার হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ। বাজেট স্বল্পতা ও জনবল সংকটকে দায়ী করে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও এস.এম. রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের 2 পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধভাবে ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের দোকানপাট। দখলদারদের অত্যাচারে দিন দিন খালগুলো পরিণত হচ্ছে সরু ড্রেনে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে স্লুইস গেট। সে সাথে দীর্ঘদিন খালগুলো সংস্কার না হওয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কুষ্টিয়া সহ খুলনা বিভাগের 4 জেলার কৃষকেরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফসলের আবাদ। দোকানপাট এবং দেখা যাচ্ছে গাছ গাছালা অন্যান্য লোকজনে লাগায় ক্যালানটাকে একদম ছোট করে ফেলছে। যখন পানির দরকার এখন পানি পাইনি, মাটি ফাইটি যাচ্ছে, আমার বাইরেতে পানি নেই, তাহলে ক্যানাল থেকে আমার লাভ কি? গেটটা দেখছি বহুদিন এরকম রংসম, ওই ভবিষ্যৎ মন বললে করে না বললে ভাবে পড়ে আছে। আগে পানি বহুত আসতো ক্যানালে খুব, এখন পানি কম আসে, এখন খুব ভরাট পড়ে গিয়েছে। এই অবস্থায় স্বল্প বাজেট ও জনবল সংকটকে দায়ী করে খালগুলো দখলমুক্ত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিভিন্ন সময় প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা তাদেরকে উচ্ছেদের জন্য বা তাদেরকে ওখান থেকে জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ করতেছি এবং সেই নোটিশের প্রক্রিয়া অব্যাহত আছে। অনেক খালি তালিকা সম্পন্ন করা হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা বাজেট পেলেই
আমরা আশা করা যাচ্ছে যে যেসব জায়গা অবৈধ দখলে আছে এই জায়গাগুলো আমরা দখলমুক্ত করতে পারবো। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার 1,16,000 হেক্টর জমি চাষাবাদ করা হয়। এসব জমিতে সেচ কাজে ব্যবহৃত প্রধান খাল রয়েছে 193 কিলোমিটার। সময় সংবাদ, কুষ্টিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এদিকে ফরাসি নির্বাচনে হ্যাকিং এর ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এই নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো ও কট্টর ডানপন্থী ম্যারি লে পেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে প্রবাসী বাংলাদেশিরা ম্যাক্রোর বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু। প্রথম দফা ভোট শেষে কোনো একক প্রার্থী 50% উপরে ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে এবং সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। নানা হিসাব নিকাশ এবং জনমত জরিপে দেখা যাচ্ছে এবং নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও মনে করছেন যে এই নির্বাচনে এখন পর্যন্ত ইমানুয়েল ম্যাক্রোনি ভোটারদের কাছে এগিয়ে আছেন এবং তিনি হয়তো শেষ পর্যন্ত এই নির্বাচনে হয়তো বা জয়ী হতে চলেছেন। এই ভোটারদেরকে তিনি তার দিকে আকৃষ্ট করতে পেরেছেন তার উদারনীতির কারণে এবং অপরদিকে ফ্রন্ট ন্যাশনালের যে প্রার্থী মেরিন লে পেন কিন্তু তিনি অভিবাসন বিরোধী সহ বিভিন্ন কারণে ভোটারদেরকে তার দিকে ততটা আকৃষ্ট করতে পারেননি। প্রথম দফা নির্বাচনের মতো দ্বিতীয় দফা নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ইমানুয়েল ম্যাক্রন যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে অভিবাসন আইনে যে সহজ পদ্ধতি আছে সেটি থাকবে, একই সাথে সন্ত্রাস মোকাবেলা এবং তিনি নির্বাচিত হয়ে আসলে ব্যবসা বাণিজ্য এখানে আরো চাঙ্গা হবে বলে তারা তাদের মতামত জানিয়েছেন। প্যারিসের পন্তা ভোটার কেন্দ্রের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। খেলার খবরে থাকছে স্প্যানিশ লা লিগার খবর। গ্রানাদার বিপক্ষে 4-0 গোলের দারুণ জয়ে এক ম্যাচ কম খেলেই টেবিল টপার বার্সেলোনাকে স্পর্শ করল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এদিকে লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। চোটের কারণে রিয়াল গ্রানাদা ম্যাচে ছিলেন না গ্যারেথ বেল। এছাড়া বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেইলি নাভাসকেও। তবুও শুরু থেকেই আক্রমণাত্মক জিদান শিষ্যরা ম্যাচের 3 ও 11 মিনিটে দুর্দান্ত 2 গোলে স্কোরশিটে নাম লেখান কলম্বিয়ান ফরওয়ার্ড হামেস রদ্রিগেজ। 30 থেকে 34 মাত্র 4 মিনিটের ব্যবধানে আরও 2 গোল করেন ইউভেন্টাস থেকে ঘরে ফেরা স্ট্রাইকার আলভারো মোরাতা। দ্বিতীয়ার্ধের 60 ও 64 মিনিটে ক্যাসামেরো গোলের দ্বিতীয় দুটি সহজ সুযোগ নষ্ট করলে শেষ পর্যন্ত 4-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রেকর্ড 32 বারের লা লিগা জয়ী রিয়াল। এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠ নিউ ক্যাম্পে 21 মিনিটেই বার্সার হয়ে ডেডলক ভাঙেন নেইমার। 32 মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান ফেডরিক বাকাম্বু। এরপর 45 ও 82 মিনিটে মেসি আর 69 মিনিটে সুয়ারেজের গোলে 4-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের শিষ্যরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান। আত্মঘাতী হামলা ও গুলিতে 2 জঙ্গি নিহত, 3 পুলিশ কর্মকর্তা আহত। আরেকটি বাড়ি ঘিরে চলছে অভিযান। দেশব্যাপী সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। জাতীয় পার্টির নেতৃত্বে 58টি রাজনৈতিক দল নিয়ে নতুন জোটের ঘোষণা দিলেন এরশাদ। নাম সম্মিলিত জাতীয় জোট। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। অবৈধভাবে খাল দখলই কারণ, মোকাবেলায় প্রস্তুত দাবি নগর কর্তৃপক্ষের। এবং আমদানি শুল্ক বাড়ানো আর বন্যার কারণে বেড়েছে চালের দাম। দাবি ব্যবসায়ীদের। সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা সরকারের, পুরোপুরি তুলে না নেওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPEC BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।